হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এন্টায়ার সায়েন্স। তো যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আজকের অর্থাৎ 17 তারিখ তোমাদের কাছে নিয়ে চলে আসবো। আর আমি আগেই বলেছিলাম যে প্রতিটা ক্লাস দুটো করে পার্টে হবে, অর্থাৎ পার্ট 1 পার্ট 2 সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস 11-এর স্টার্ট করা যাক। তো চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। কেমিস্ট্রি 11-এর একদম ফার্স্ট চ্যাপ্টার, ফিজিক্যাল কেমিস্ট্রি একটা পার্ট বলতে পারো। একদম ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো এর বাংলা মিনিং হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। তো এখানে প্রথম আমরা যেটা দেখবো, তো বলেছিলাম তোমাদের ভিডিওতে যে একদম কোনো টেনশন নেই, একদম বেসিক থেকেই তোমাদেরকে পড়াবো, বেসিক থেকে একদম ক্লিয়ার করবো। তার আগে বলে দিই আজকে টপিক কী কী হবে। পার্ট 1-এ আমরা কী কী টপিক পড়বো। তো টপিকের মধ্যে আছে 1 নম্বর ম্যাটার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন প্রথমে পড়বো ম্যাটার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। সেকেন্ড কি পড়বো? ল অফ কেমিক্যাল কম্বিনেশন, রাসায়নিক সংযোগের কিছু সূত্র আছে, তো সেই সূত্রগুলো 4 থেকে 5টা সূত্র আছে। তো তারপর সেই সূত্রগুলোর দিকে আমরা এগোবো। কি আছে? লস অফ কেমিক্যাল কম্বিনেশন। দেন তারপর কি না, তারপর করবো এই চ্যাপ্টারের মোস্ট একটা ভাইটাল পার্ট বলতে পারো। এখান থেকে কোশ্চেন আসলেও আসতে পারে, এটাও একটা সেই পার্ট তোমরা ধরে নিতে পারো যে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু নিটে রয়েছে। একটা থেকে দুটো না, একটাই বলতে পারো। তাহলে 3 নম্বর কি না, মোল কনসেপ্ট। আর 4 নম্বর যেটা থাকবে আজকের লাস্ট টপিক এই ক্লাসের, এই চ্যাপ্টারে নয় কিন্তু এই ক্লাসের আজকের লাস্ট টপিক থাকবে মলিকিউলার আর এম্পিরিক্যাল ফর্মুলা, MF অ্যান্ড EF। তো এই হলো আমাদের আজকের টপিক। তো ফার্স্ট স্টার্ট করব ম্যাটার দিয়ে। ম্যাটার কি? ছোট্ট একটা সংজ্ঞা দিই। যা ইন্দ্রিয়গ্রাহ্য মানে যা আমরা দেখতে পারি, যা আমরা অনুভব করতে পারি, যা কিছুটা স্থান দখল করে থাকে, অর্থাৎ যার আয়তন আছে আর যার ভর রয়েছে। তার কি না, 3টে বৈশিষ্ট্য আছে, যা ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর রয়েছে, যা কিছুটা স্থান দখল করে নিয়ে থাকে। তোমরা এটা শুনে হয়তো হাসছো যে স্যার এগুলো কেন পড়াচ্ছেন। এটা তোমাদের ক্লাসের একদম ফার্স্ট পার্ট ম্যাটার সম্বন্ধে, যেটা তোমরা ক্লাস 7-8 তোমরা পড়েছো, আমি আগেই বলেছি। এরপর কি না, ম্যাটারের ক্লাসিফিকেশন। তাহলে ফার্স্ট হেডিং দাও, ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ক্লাসিফিকেশন আমি লেখার পর সরে যাব, তোমাদের যদি তুলতে প্রয়োজন হয়, যে নোটসটার প্রয়োজন আছে, তো তোমরা তুলে নিতে পারো। ক্লাসিফিকেশন অফ ম্যাটার। তো একে প্রাথমিকভাবে আমরা 2 ভাগে ভাগ করব। প্রথমে কি না, ফিজিক্যাল ক্লাসিফিকেশন। দেন হচ্ছে কি কেমিক্যাল ক্লাসিফিকেশন। ফিজিক্যাল ক্লাসিফিকেশন, কেমিক্যাল ক্লাসিফিকেশন। ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কি না, ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে এর স্টেট বা অবস্থার ভাগ, অর্থাৎ কি না, একে আবার 3 ভাগে ভাগ করা যায়। সলিড বা কঠিন, লিকুইড বা তরল, আর গ্যাস বা গ্যাসীয়। তো এদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি না, সলিডকে আমরা যদি তাপ দেই, যদি আমরা হিট দেই,
তাহলে সে লিকুইডে যাবে। যেমন হচ্ছে কি, যেমন তোমরা বরফের উদাহরণ নিতে পারো, যদি তোমরা বরফকে যদি হিট দাও বা তাপ দাও, সেটা কি হবে না তরলে রূপান্তরিত হবে। আবার তরলকে যদি আমরা আবার হিট দিই, তরলকে অর্থাৎ কি না, তোমরা জল ধরতে পারো, জলকে তোমরা উষ্ণতায় একটা নির্দিষ্ট উষ্ণতায় তোমরা ফোটাচ্ছ, হিট দিচ্ছ, যার ফলে কি হচ্ছে না গ্যাসে বা তোমরা দেখো জলীয় বাষ্পটা উড়ে চলে যাচ্ছে, তো সেটাই হচ্ছে গ্যাস। আবার কি পুনরায় একে যদি আমরা কুলিং করি, গ্যাসকে যদি আমরা কুলিং করি, যেমন জলীয় বাষ্প পরপর ঠান্ডা হতে 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 কি আসে না লিকুইডে চলে আসে। লিকুইডটা কি না, লিকুইডকে যদি আমি আবার ঠান্ডা করি, অর্থাৎ কি না ধরো আমি ফ্রিজে কোনো বোতলে জল ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজিং হচ্ছে, কুলিং হচ্ছে, যার ফলে সেটা কি হচ্ছে না বরফে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ সলিডে ফিরে আসতেছে। তো এখানেই হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন, এখানেই শেষ। কেমিক্যাল ক্লাসিফিকেশন আবার কি না, কেমিক্যাল ক্লাসিফিকেশনের আবার দুটো ভাগ আছে। ওখানে দেখা যাবে না, হয়তো ক্যামেরার মধ্যে হয়তো আসবে না। তো কেমিক্যাল ক্লাসিফিকেশন মানে দুটো ভাগ আছে। দুটো ভাগের মধ্যে কি না, ফার্স্ট হচ্ছে মিক্সচার বা মিশ্রণ, সেকেন্ড হচ্ছে পিওর সাবস্টেন্স। মিক্সচারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি না, একটু এদিকে চেপে দিচ্ছি কারণ ওদিকে ক্যামেরায় আর ধরবে না। তাহলে মিক্সচারকে আবার কি না, মিক্সচারকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে হোমোজেনাস, এক হচ্ছে হেটারোজেনাস। তাহলে এক হচ্ছে হোমোজেনাস, এক হচ্ছে, আমি হোমোজেনাসটা লিখলাম না, শর্টে লিখলাম কারণ আরও এখান থেকে পিওর সাবস্টেন্সের একটা ভাগ আছে, তো সেটাও করতে হবে। তো হোমোজেনাস আর হচ্ছে হেটারোজেনাস। হোমোজেনাস মানে কি, একটা সংজ্ঞা দিই, যে একটা উদাহরণ দিই, চিনি ও জলের মিশ্রণ। মানে কি না, কোনো একটা মিশ্রণ যেটা সম্পূর্ণরূপে মিশ্রিত হয়েছে তাকে বলা হয় হোমোজেনাস মিশ্রণ। কিভাবে বুঝবে না, তুমি ধরো চিনি, লবণ আর জলকে মিশ্রিত করছো, তো মিশ্রিত পুরোপুরি হয়ে যাওয়ার পর তুমি একটা গ্লাসে নিলে, একটা গ্লাসে ঢাললে, একটা বড় গ্লাসে ঢাললে, তো ধরো এইটা গ্লাস, এর মধ্যে রয়েছে চিনি ও জলের মিশ্রণ। তো এটা সম্পূর্ণ, এটা আমি তোমাদেরকে বলছি এটা হোমোজেনাস মিশ্রণ। বুঝবো কি করে এটা হোমোজেনাস বা এটা সম্পৃক্ত মিশ্রণ, তোমরা এটা বুঝবো কি করে? তুমি এখান থেকে এই মিশ্রণের উপরের থেকে কিছু পরিমাণ শরবত বা যেটা তুমি গুলিয়েছো, যেটা তোমরা দ্রবণে রেখেছো, জল চিনি এর মিশ্রণটা তুমি উপর থেকে কিছু সংগ্রহ করে নিলে, প্লাস নিচ থেকে কিছু সংগ্রহ করে নিলে, দুটো কিন্তু আলাদা হবে না, যেহেতু এটা সম্পৃক্ত মিশ্রণ বা হোমোজেনাস মিক্সচার। সেই জন্য উপর থেকেও তুমি নিতে পারো, নিচ থেকেও নিতে পারো, মিডিল থেকে নিতে পারো, সাইড থেকে নিতে পারো, যেখান থেকেই নাও না কেন এর আকার ও ধর্মটা একই থাকবে। আকার ও ধর্মটা এখান থেকে তুমি নিলে এটাও মিষ্টি পাবে, এখান থেকেও নিচ থেকেও তুমি যদি নাও এটাও মিষ্টিই পাবে, মিডিল থেকে তুমি যদি নাও এটা তেতো কিন্তু পাবে না, মিষ্টি পাবে। তাহলে হোমোজেনাস মিক্সচারের বৈশিষ্ট্য কি না, এটা সম্পূর্ণরূপে মিশ্রিত হয়, আর এর মধ্যে আকার ও ধর্ম প্রতিটা অণু সেম থাকে। হোমোজেনাস মিক্সচার শেষ। দেন হচ্ছে কি না হেটারোজেনাস, এর ঠিক বিপরীতটা, যেটা বললাম যে এটা সম্পূর্ণরূপে মিশ্রিত হয়, হেটারোজেনাসে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় না। এর একটা উদাহরণ কি না, তুমি ধরে নিতে পারো যে বালি আর কাঁকড়ের মিশ্রণ, ক্ষুদ্র ক্ষুদ্র বালি আর কাঁকড় মানে স্টোনচিপ এর মিশ্রণ। তুমি একটা মিশ্রণ করলে, ওইটা বালি আর স্টোনচিপ কিছু মেশানোর পর ধরো আমি এখান থেকে রাখলাম, তো এখানে যদি আমি উপর থেকে যদি একটা বালি স্টোনচিপের মিশ্রণটা হাতে নিই, তাহলে সব কণাগুলো কি আমার সেম দেখাবে? তো বালির কণা ও কাঁকড়ের কণা পরস্পর থেকে আলাদা করা যেতে পারছে, যার জন্য বোঝা যায় এটা সম্পূর্ণরূপে মিশ্রিত হয়নি। তাই জন্য একে বলা হয় হেটারোজেনাস মিশ্রণ, হেটারোজেনাস মিক্সচার, আর একে বলা হয় হোমোজেনাস মিক্সচার। তাহলে হোমোজেনাস আর হেটারোজেনাস আশা করি তোমাদের ক্লিয়ার আছে। নেক্সট যাবো আমরা পিওর সাবস্টেন্সে। পিওর সাবস্টেন্সের মধ্যে দেখতে পাই এক হচ্ছে এলিমেন্ট বা মৌল, এক হচ্ছে কম্পাউন্ড বা যৌগ। এলিমেন্ট কি, এক হচ্ছে এলিমেন্ট বা মৌল, এক হচ্ছে কম্পাউন্ড বা যৌগ। স্যার উদাহরণ দিন। উদাহরণ কি না, এলিমেন্ট হচ্ছে যেমন তোমরা নিতে পারো HO, N নাইট্রোজেন, ফ্লোরিন, যা কিছু বলতে পারো। আর কম্পাউন্ডের মধ্যে কি, যেমন H2O, CO2। কম্পাউন্ড, দুটো এলিমেন্ট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা কম্পাউন্ডারে যৌগ গঠন করে। আর হোমোজেনাসের মধ্যে কি, এর কি না, এর হচ্ছে সুগার সলিউশন, সুগার প্লাস সুগার ওয়াটার সলিউশন, এর এক্সাম্পল
আর এর এক্সাম্পল কি বালি ও নুড়ি। হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্ট ছিল ম্যাটার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তো এটা আমাদের হয়ে গেল কমপ্লিট। তো এর থেকে আর বেশি কিছু নেই। তো প্রথম থেকে আমি আরেকবার তোমাদেরকে রিভাইজ করে দিই। ম্যাটারকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি না ফিজিক্যাল ক্লাসিফিকেশন, ভৌত শ্রেণীবিন্যাস, আর এক হচ্ছে কি না কেমিক্যাল ক্লাসিফিকেশন, রাসায়নিক শ্রেণীবিন্যাস। ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কি না ফিজিক্যাল ক্লাসিফিকেশন ভৌত বা এর অবস্থাটাকে নির্ধারণ করে। এর অবস্থাটা কি না তিন প্রকার অবস্থা হয়ে থাকে, এক সলিড বা কঠিন, লিকুইড বা তরল, গ্যাস বা গ্যাসীয় পদার্থ। তো এদের মধ্যে একটা রিলেশন আছে কি না সলিডকে হিট দিলে লিকুইডে যাবে, লিকুইডকে হিট দিলে গ্যাসে যাবে, গ্যাসকে কুল করলে লিকুইডে আসবে, লিকুইডকে কুল করলে বা ঠান্ডা করলে বা শীতলীকরণ করলে সলিডে আসবে। হয়ে গেল এটা ফিজিক্যাল ক্লাসিফিকেশন। দেন হচ্ছে কি না কেমিক্যাল ক্লাসিফিকেশন বা রাসায়নিক শ্রেণীবিন্যাস। এর মধ্যে দুটো আছে, এক হচ্ছে মিক্সচার বা মিশ্রণ, এক হচ্ছে পিওর সাবস্টেন্স বা খাঁটি পদার্থ। মিক্সচারের মধ্যে কি না মিক্সচারের মধ্যে দুটো পদার্থ আছে, দুটো বিভাজন আছে, এক হচ্ছে হোমোজেনিয়াস মিশ্রণ বা সম্পৃক্ত দ্রবণ বা সম্পৃক্ত মিশ্রণ, আর হচ্ছে কি হেটারোজেনাস মিক্সচার বা অসম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত মানে কি না যেটা পরস্পরের সঙ্গে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, সম্পূর্ণরূপে মিশ্রিত হবে, যেমন সুগার ওয়াটার সলিউশন। আর হচ্ছে কি না হেটারোজেনাস মিশ্রণ বালি ও নুড়ির এক্সাম্পল কি না বালি ও নুড়ির মিশ্রণ। তারপরে কিনা পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স মানে কি যেটা পরিবেশে পিওর বা খাঁটিভাবে পাওয়া যায় সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে HONF। এর মধ্যে আরো অনেক উদাহরণ আছে। তো এলিমেন্ট HO অর্থাৎ হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন। তারপরে কি আছে কম্পাউন্ড বা যৌগ, পরস্পর দুটো এলিমেন্ট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেটা গঠন করে সেটা হচ্ছে কম্পাউন্ড। তার মধ্যে H2O আর CO2 দুটো উদাহরণ দিলাম। তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট ম্যাটার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। এরপরে আমরা দেখব লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। তো আমাদের ক্লাসের ফার্স্ট পার্ট বা ফার্স্ট টপিক কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড টপিক কি লজ অফ chemical combination। একই মার্কারে হেডিং প্লাস নোটস করা আছে, তাই জন্য এটা একটু হেডিংটা আলাদা রকম করে দিলাম। যখন আমি আলাদা মার্কার বা আলাদা কালি মার্কার কিনে নেবো তখন হেডিং আলাদা আর নোটস আলাদা রকম করাবো। তো ফার্স্ট যেটা আসবো লস অফ কেমিক্যাল কম্বিনেশনে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে লস অফ 4 থেকে 5টা সূত্র আছে। লস অফ কনজারভেশন অফ মাস। স্যার মানে কি? এর বাংলা মিনিং হচ্ছে লস অফ কনভারসেশন অফ মাস, মানে ভরের সংরক্ষণ সূত্র। মানে কি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, এক্সাম্পল একটা দিলে বুঝতে পারবে। ধরো আমি 1 গ্রাম A গ্যাস প্লাস 1 গ্রাম B গ্যাস দুটো একটা রিয়াকশানে যুক্ত হয়ে 2 গ্রাম C তৈরি করলো। তাহলে এর সূত্রের মাঝে বলা আছে যে বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থ, এগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ বা রিয়াক্ট্যান্টস, এটাকে বলা হয় বিক্রিয়জাত পদার্থ। বিক্রিয়ার আগে সূত্রতে কি বলা আছে না বিক্রিয়ার আগে রিয়াক্ট্যান্টের যে ভরটা, রিয়াক্ট্যান্টের ভরের মোট যোগফলটা, এর ভরের মোট যোগফল কত, এটা কি কত গ্রাম আছে, এটা কত গ্রাম আছে, 1 গ্রাম আছে, তাহলে ভরের যোগফল কত 2। তাহলে এর যে ভরের যোগফলটা বা এর যে ভরটা হবে বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের ভরটাও সেম থাকবে। এর দেখো টোটাল ভর কত 2 গ্রাম, এর দেখো টোটাল ভর কত 2 গ্রাম, তাহলে দুটো কি ইকুয়াল হয়ে গেল। তাহলে লস অফ কনজারভেশন অফ মাস কি বলে না লস অফ কনজারভেশন অফ মাস বলে বিক্রিয়ার আগে রিয়াক্ট্যান্টের বা বিক্রিয়ক পদার্থের ভর ইজিক্যাল টু বিক্রিয়ার পরে বিক্রিয়জাত পদার্থের ভর। হয়ে গেল লস অফ কনজারভেশন অফ মাস। সেকেন্ড কি আসবো না সেকেন্ড আসবো লস অফ ডেফিনাইট প্রপোর্শন। লস অফ ডেফিনাইট প্রপোর্শন। আচ্ছা এটা কি লস অফ, আচ্ছা এটা যদি কোনো পরীক্ষায় বোর্ড বলো বা হচ্ছে নিটের শর্ট এমসিকিউ বলো, যদি এটা আসে একটা ওয়ার্ড মাথায় রাখবে সোর্স বলে, উৎস। এই ওয়ার্ডটা তোমরা যেখানে দেখতে যাবে লস অফ কেমিক্যাল, তোমরা চোখ বন্ধ করে বসিয়ে দেবে যে এটা লস অফ ডেফিনাইট প্রপোর্শনের উদাহরণ দিচ্ছে। অর্থাৎ একটা এর কিওয়ার্ডস কি, যদি বলে কিওয়ার্ডস কি, কিওয়ার্ডস কি না কিওয়ার্ডস হচ্ছে সোর্স।
ব্র্যাকেটে উৎস মানে কি না, ধরো এক্সাম্পল দিলাম H2O, এটাকে কি আমরা কি হিসেবে জানি, জল হিসেবে। জলের মধ্যে কটা হাইড্রোজেন পরমাণু অণু থাকে না, দুটো হাইড্রোজেন পরমাণুর অণু থাকে আর একটা থাকে অক্সিজেন পরমাণুর অণু। তাহলে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এটা এর সংকেতটা তাহলে কি দাঁড়ালো না H2O। এই জলটা তুমি যেখান থেকে সংগ্রহ করো না কেন, যে কোনো উৎস থেকে সংগ্রহ করো না কেন, উৎসটা এই জন্য বললাম যে উৎস আসলেই তোমরা চোখ বন্ধ করে দেখিয়ে দিবে যেটা ডেফিনেট প্রপোর্শন। তাহলে কি না, জলটা তুমি যে কোনো উৎস, তুমি পুকুরের জল আনতে পারো, তুমি সমুদ্রের জল আনতে পারো, ডোবা বানার জল আনতে পারো, যেখান থেকে আনো না কেন সেই জলের যে অণুটা তার মধ্যে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মাস্ট থাকতেই হবে। অর্থাৎ তুমি যেখান থেকে সংগ্রহ করে আনো না কেন, আমেরিকা থেকে আনো, ইউরোপ থেকে আনো, যেখান থেকে জল আনো না কেন, তার সংকেতটা কিন্তু H2Oই হবে, HO2 হবে না বা HO হবে না, সংকেতটা কিন্তু H2Oই হবে। তো এটাই হচ্ছে লজ অফ ডেফিনেট প্রপোর্শন, একে ডেফিনেট প্রপার্টিসও বলে থাকে। আচ্ছা নেক্সট কি, নেক্সট 3 নম্বর কি না, 3 নম্বর হচ্ছে লজ অফ মাল্টিপল প্রপোর্শন। লজ অফ মাল্টিপল প্রপোর্শন। লজ অফ মাল্টিপল প্রপোর্শন মানে কি, ধরো এ একটা মৌল প্লাস বি একটা মৌল পরস্পর বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, এরা এ বিও তৈরি করতে পারে, AB2ও তৈরি করতে পারে, এরা A2B3ও তৈরি করতে পারে। যে কটা কম্পাউন্ড তৈরি করা হোক না কেন, A প্লাস বি মিশিয়ে AB, AB2, A2B3 এরকম যত রকম প্রকারের সম্ভব হয়ে থাকে, যত রকম প্রকারে এটা তৈরি করা হোক না কেন, এদের একটার মাস যদি, আমি এর মাসটার কথা বললাম, এর মাস যদি স্থির থাকে, একটার মাস যদি স্থির থাকে, অপরটা সবসময় সিম্পল হোল নাম্বার রেশিওতে বিক্রিয়া করবে। সিম্পল হোল নাম্বার রেশিও হবে, কখনোই ফ্র্যাকশন বা 1.7, 2.3 ফ্র্যাকশন কখনোই আসবে না, সিম্পল হোল নাম্বার রেশিও। মানে কি, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো কার্বন অ্যান্ড অক্সিজেন, কার্বন অ্যান্ড অক্সিজেন এটা কি তৈরি করতে পারে না, এরা CO তৈরি করতে পারে, CO2 তৈরি করতে পারে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তো একটার মাস আমি স্থির রাখবো, কার্বনের মাসটা আমি স্থির রাখবো, এর মাস কত, এর 12, কার্বনের মাস কত না এর 12, এরও হচ্ছে 12, একটার মাস আমি স্থির রাখলাম। অপরটার সবসময় কি হবে, আমি কি বললাম, সিম্পল হোল নাম্বার রেশিও। এর একটা কিওয়ার্ডস কি, আগেরটার কিওয়ার্ডস ছিল কি ছিল, সোর্স, এর কিওয়ার্ডস কি না সিম্পল হোল নাম্বার রেশিও, হোল নাম্বার রেশিও, এটা হচ্ছে এর কিওয়ার্ডস। তাহলে কি বললাম যে একটা কার্বনের 12, কার্বনের ভর কত না 12, এটাকে আমি স্থির রাখলাম। তাহলে পরেরটার কি হবে না, এর ক্ষেত্রে কত, অক্সিজেনের ক্ষেত্রে কত, তাহলে প্রথমটার ক্ষেত্রে কত হবে না 16, সেকেন্ডটার ক্ষেত্রে কত হবে 16 দুগুণে 32। তাহলে এটা রেশিও করো, এর রেশিও করো 16:32, 2:1:2। দেখো সিম্পল হোল নাম্বার রেশিও, এর মধ্যে কিন্তু 1.1, 1.001 বা 2.4 এরকম কিন্তু আসছে না, সিম্পল হোল নাম্বার রেশিও হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে লজ অফ মাল্টিপল প্রপোর্শন। সেকেন্ড কি আসবো, আচ্ছা এটা যদি তোমাদের প্রয়োজন থাকে তো তুলে নাও, আমি সরে যাচ্ছি, এরপরে এটা মুছতে হবে কারণ বোর্ডে আর কোনো জায়গা নেই, তো তোমরা দেখে নিতে পারো, একটুখানি পজ করে তুলে নিতে পারো, তারপরে মুছছি। এরপরে কি আসবো, 3টে হয়ে গেল। 4 নম্বরে কি আসবো, গে-লুসাক ল। গে-লুসাক ল মানে কি, গে-লুসাক ল অফ গ্যাসিয়াস ভলিউম আছে। তাহলে গে-লুসাক কি বলেছিল, অর্থাৎ মানে কি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এক্সাম্পল ধরো H2 গ্যাস প্লাস Cl2 গ্যাস দুটো মিলিয়ে কি তৈরি করলো, 2HCl গ্যাস। এর আগে কিছু নেই, মানে ধরে নাও 1 আছে, এর আগে কিছু নেই, ধরে নাও 2 আছে। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুর অণু, একটা Cl পরমাণুর অণু মিলে তৈরি করলো দুটো হাইড্রোজেন ক্লোরাইড, অর্থাৎ দুটো HCl গ্যাস তৈরি করলো।
তাহলে কি না এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা আছে, এটাকে বলা হয় স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এইটাকে বলা হয় স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। শুধুমাত্র এই লিটারটা বা এই আয়তনটা গ্যাসের জন্য প্রযোজ্য হবে, একে আমরা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টকে আমরা লিটার বা আয়তন বলতে পারি। এটা কি না ভলিউম, ভলিউম কেবলমাত্র গ্যাসের জন্য। এটা করাবো, এটা নেক্সট ক্লাসে করাবো, স্টয়চিওমেট্রিক যখন করাবো বা লিমিটিং রিয়েজেন্ট যখন করাবো তখন সেটা পুরো ভালোভাবে করাবো। তো এটা হচ্ছে ভলিউম। ভলিউম কখনই বলবো আমরা, যখনই এটা গ্যাসীয় অণু থাকবে। গ্যাসে যদি না থাকে, এটা যদি সলিড বলে দেয়, তাহলে কিন্তু আর ভলিউমটা এর আগে যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা যেটা 1 আছে, এটা কিন্তু ভলিউম হিসেবে গণ্য হবে না, শুধুমাত্র গ্যাসের জন্য গণ্য হবে। তাহলে এর মধ্যে দেখো 1, এর ভলিউম কত 1 প্লাস এর ভলিউম কত 1 থেকে কি তৈরি হলো না 2 তৈরি হলো, 2 মোল অফ HCl তৈরি হলো। তাহলে এর রেশিওটা কি হবে না, এর রেশিওটা হবে হচ্ছে 1 কার, এটা কার না H2 1 Cl2 H2 2 HCl, হোল নাম্বার রেশিও 1:1:2। এটাই হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। দেন হচ্ছে কি না, দেন এটা আমি মুছলাম। দেন হচ্ছে লাস্ট কেমিক্যাল ল, দেন হচ্ছে লাস্টটা কি না, লাস্ট হচ্ছে অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো ল, অ্যাভোগাড্রোস লসে কি বলা আছে না, এর একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা কি, সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। আমি লিখে দিচ্ছি, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে কি, সম আয়তন সকল গ্যাসে আয়তন সমান রাখলে সেই সমস্ত গ্যাসের অণুর সংখ্যা কি হবে না সমান হবে। এর ইকুয়েশনটা কি না, ইকুয়েশনটা হচ্ছে ভি ভ্যারাইজাস এন, আয়তন সমান এনটা কি না এন হচ্ছে কি না অণুর সংখ্যা, ভি ভ্যারাইজাস এন, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের ইকুয়েশন। তো এই অ্যাভোগাড্রো সূত্র, বয়েলের সূত্র, তারপরে চার্লসের সূত্র, এই তিনটে সূত্র মিলিয়ে একটা সূত্রে আমরা উপনীত হয়েছিলাম। তোমরা ক্লাস 10-এ পড়েছিল, গ্যাসের আচরণ চ্যাপ্টারে তোমরা ক্লাস 10-এ পড়েছিলে কি না, আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT। তো ছোট্ট করে এখানে বলে রাখি, এখানে যেহেতু অ্যাভোগাড্রো সূত্রটা শুরু করছি তো ছোট্ট করে বলে রাখি। তো প্রথমে আমরা কি জেনেছিলাম, আমরা বয়েলের সূত্রে কি জেনেছিলাম, 1 নম্বর কি জেনেছিলাম না, ভি ভ্যারাইজাস 1/p, যখন কি, যখন T ও M স্থির, যখন T ও M কনস্ট্যান্ট। তারপরে 2 নম্বর কি জানলাম না, 2 নম্বর জানলাম হচ্ছে ভি ভ্যারাইজাস টি টেম্পারেচার, যখন কি কনস্ট্যান্ট না, যখন হচ্ছে প্রেসার ও টি, এটা হচ্ছে কি না, এটা বয়েলস ল, এটা কি, এটা চার্লস ল, পি ও যখন এম কনস্ট্যান্ট। তারপরে আমরা এখন কি জানলাম, 3 নম্বর কি জানলাম না, 3 নম্বর জানলাম হচ্ছে ভি ভ্যারাইজাস এন, যখন হচ্ছে কি না, যখন পি ও টি কনস্ট্যান্ট বললাম, সমচাপ ও উষ্ণতা, পি সমান টি সমান কনস্ট্যান্ট। তো এই তিনটে থেকে আমরা কোন সূত্রে উপনীত হলাম না, এই তিনটে থেকে আমরা PV = nRT এই সূত্রে আমরা উপনীত হলাম। এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এটা কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, যেখানে কি না, যেখানে পিটা হচ্ছে কি না গ্যাসের চাপ, পিটা হচ্ছে কি না, পিটা হচ্ছে গ্যাসের চাপ, লিখে দিলাম, প্রেসার, ভিটা হচ্ছে কি না ভলিউম, এনটা কি, এটা হচ্ছে নাম্বার অফ মোল, আরটা কি, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টিটা কি না, টিটা হচ্ছে টেম্পারেচার। তো তোমরা এখান থেকে দেখো যে পিটা আমি কি বললাম যে সমচাপ ও টি, অর্থাৎ পি ও টিকে যদি কনস্ট্যান্ট রাখা হয়, তাহলে ভি সমান কি দাঁড়াচ্ছে, এন আর দাঁড়াচ্ছে, পি ও টি কনস্ট্যান্ট, তাহলে ভি সমান কি এন আর দাঁড়াচ্ছে, সমান চিহ্ন তুললে ভ্যারাইজাস আসবো, অর্থাৎ কি এটা যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে ভি ভ্যারাইজাস এন সূত্র কি হয়ে গেল, এখান থেকে প্রমাণ হয়ে গেল ভি ভ্যারাইজাস এন। আর এখানে আর এর মানটা কি না, আর এর মান আছে, বুঝলাম এটা আমি, আর এর মানটা কি, আর এর মান
0.0821 লিটার ATM K to the -1 মোল লিটার ATM মোল টু the -1 K to the -1। তাহলে কি আর একটা মান কি দেখলাম আমরা, যে লিটার ATM কি দেখলাম 0.0821 লিটার ATM K to the -1 মোল টু the -1। দেন হচ্ছে কি না, দেন হচ্ছে 8.314। আচ্ছা, এটাকে তোমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 1/12 ধরে নিতে পারো, অ্যাপ্রক্সিমেট 1/12 ধরে নিতে পারো ক্যালকুলেশনের সুবিধার্থে 1/12। 8 আচ্ছা এরপরে কি না, জুল ক্যালোরি মোল ইনভার্সে কি হবে 8.314 জুল কে ইনভার্স মোল ইনভার্স। আর ক্যালোরিতে কি হবে না 2 ক্যালোরি মোল ইনভার্স কে ইনভার্স। এটাকে তোমরা ক্যালকুলেশনের সুবিধার্থে অ্যাপ্রক্সিমেটলি 25/3 ধরে নিতে পারো, 25/3 অ্যাপ্রক্সিমেটলি 25/3 ক্যালকুলেশনের সুবিধার্থে। তো হয়ে গেল এখানে অ্যাভোগাড্রো সূত্র। তাহলে আমাদের আজকের ক্লাসের সেকেন্ড পার্ট হয়ে গেল কমপ্লিট। ফার্স্ট পার্ট ম্যাটার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে গেল। তারপরে কি না লজ অফ কেমিক্যাল কম্বিনেশন কমপ্লিট হয়ে গেল। দেন আসবো কি না, দেন আসবো মোল কনসেপ্টে। আর এর মানগুলো সব কিছু সবাই ভালোভাবে একটু দেখে নেবে, আমি এখন মুছলাম। নেক্সট পার্টে আসবো। যে জায়গায় বুঝতে অসুবিধা হবে, আমি আবার বলছি, যে জায়গায় বুঝতে অসুবিধা হবে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিয়ে দেবো যে এই জায়গাটায় এটা এরকম হবে, ঠিক আছে। তাহলে থার্ড পার্ট কি, আমাদের থার্ড পার্ট কি, মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট মোল কনসেপ্টটা কি, মোল মানে কি, মোল আর কিছুই না, একটা সংখ্যা মাত্র। মানে কি, ধরো তোমাকে আমি বললাম বাজার থেকে 1 ডজন কলা নিয়ে, তুমি কটা কলা আনবে, 12টা কলা। যদি তোমাকে আমি বলি যে বাজার থেকে 1 জোড়া চুড়ি নিয়ে, তুমি কটা চুড়ি আনবে, 2টো। তো 1 জোড়া মানে আমরা কি বুঝি, 2টো। 1 ডজন মানে আমরা কি বুঝি, 12টা। তেমনি 1 মোল মানে আমরা জানবো, 1 মোল মানে আমরা জানবো 6.022 ইন্টু 10 to the power 23। 1 মোল মানে আমরা কি জানবো 6.022 ইন্টু 10 to the 23। মানে মোল কীভাবে বার করতে হয় তার ইকুয়েশন একটা জানতে হবে। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা আমি এখানে লিখছি, নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস একে n দ্বারা প্রকাশ করা হয়, নাম্বার অফ মোলস n দ্বারা প্রকাশ করা হয়। ইজিক্যাল টু কি হবে না, ইজিক্যাল টু মাস বাই মলিকিউলার মাস, মাস বাই মলিকিউলার মাস ইজিক্যাল টু কি না মাস বাই অ্যাটমিক মাস, মাস বাই। এতভাবে মোল বের করা যায়। এই সূত্রগুলো কি না, এতগুলো সূত্র দ্বারা আমরা মোলটাকে, নাম্বার অফ মোলটাকে বের করতে পারি। মাস বাই অ্যাটমিক মাস, molecules, number of molecules by হচ্ছে কি Na। Na মানে কি না, এই Na-টাই এইটা অ্যাভোগাড্রো সংখ্যা, একে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার, নাম্বার অফ অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো Na দ্বারা প্রকাশ করা হয়, নাম্বার অফ অ্যাভোগাড্রো। তারপরে কি নেক্সট কি না, নেক্সট ইজিক্যাল টু লিটার, ভি লিটার, ভি ইন লিটার মানে ভলিউম, বাই হচ্ছে কি 22.4 লিটার, 22.4 লিটার। তো এটা হচ্ছে মোল সংখ্যা নির্ণয়ের, মোল নাম্বার অফ মোল নির্ণয়ের সূত্র। কি আছে এখানে আমি ইন্ডিকেট করে দিই। স্মল এম মানে কি মাস, ক্যাপিটাল এম মানে কি মলিকিউলার মাস, এম মানে কি অ্যাটমিক মাস,
নাম্বার অফ মলিকিউলস এন, এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস এন। এ মানে কি, এন এ মানে কি নাম্বার অফ অ্যাভোগাড্রো। ভি লিটার, এটা শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য, ইটস অনলি ফর গ্যাস, গ্যাসের জন্য প্রযোজ্য। তাহলে ভি লিটার যদি আয়তন দেওয়া থাকে তাকে 22.4 লিটার দ্বারা ভাগ করে দিলে আমরা নাম্বার অফ মোলস পেয়ে যাবো। যদি নাম্বার অফ মলিকিউল দিয়ে থাকে যে একটা মলিকিউল কার্বনের একটা মলিকিউল দিয়ে বিক্রিয়াটা সম্পূর্ণ হলো, তাহলে একটা মলিকিউল যদি দিয়ে থাকে, যদি বলে যে কার্বনের তাহলে মোল সংখ্যা কত, তাহলে কার্বনের নাম্বার অফ মলিকিউলস বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো বা এইটা দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো মোল। এম বাই এ এম মাস বাই অ্যাটমিক মাস, যদি কোনো অণুর দেওয়া থাকে, যদি বলে থাকে যে অণুর ভর এত, তাহলে অণুর মোল সংখ্যা কত হবে, তাহলে তার অ্যাটমিক মাস দ্বারা ভাগ করে দেবো। যদি বলে কোনো পরমাণুর মাস এত, যদি কোনো বলে পরমাণুর মাস এত, তাই কি বলে মলিকিউলার মাস, সরি এটা যদি কোনো পরমাণুর বলে অ্যাটমিক মাস পারমাণবিক ভর, মলিকিউলার মাস আণবিক ভর, এটা হচ্ছে অণুর জন্য, এটা হচ্ছে পরমাণুর জন্য, হয়ে গেল। তা এটা হচ্ছে নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা নির্ণয়ের এতগুলো সূত্র। তো এই সূত্রগুলো জানা থাকলে তোমরা আশা করি মোল কনসেপ্টের সমস্ত অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সব কিছু সলভ করতে পারবে। তো আরেকটা তোমাদের এটা আমি এখন বুঝলাম, এরপরে একটা মোল কনসেপ্টের টার্ম আছে মোলার ভলিউম, যাকে ভিএম দ্বারা প্রকাশ করা হয়, ভিএম দ্বারা প্রকাশ করা হয়। মোলার ভলিউমটা কি, মোলার ভলিউমটা কি না, এক মোল কোনো গ্যাসের আয়তনকে কি বলা হয়, মোলার ভলিউম বা মোলার আয়তন। এর বাংলা কি, মোলার ভলিউম, মোলার ভলিউম বা মোলার আয়তন। তাহলে মোলার ভলিউম বা মোলার আয়তন কি না, এক মোল কোনো গ্যাসের আয়তন এসটিপিতে বা এনটিপিতে, এক মোল কোনো গ্যাসের আয়তন, সংজ্ঞাটা লিখছি, এক মোল যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন কিসে, এসটিপি বা এনটিপি। এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এনটিপি মানে কি নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি অবলিক এনটিপিতে, এনটিপি। তাহলে কি বললাম, মোলার ভলিউমের সংজ্ঞাটা কি না, এক মোল যে কোনো গ্যাসের আয়তন এসটিপি বা এনটিপিতে। এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এনটিপি মানে কি নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপিতে যে কোনো গ্যাসের এসটিপিতে এক মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে না 22.4 লিটার হবে। অর্থাৎ মানে কি, একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, যদি বলে এসটিপিতে এক মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এর আয়তন কত হবে 22.4 লিটার। যে কোনো গ্যাসের, এখানে উল্লেখ আছে যে কোনো গ্যাসের, যে কোনো গ্যাসের কি হতে হবে, শর্তটা কি না, হতে হবে সেটা এসটিপি বা এনটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বা নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। আর কি না, আর হচ্ছে যে কোনো গ্যাস, যে কোনো গ্যাসের CO2 হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, কার্বন মনোক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, যে কোনো গ্যাসের আয়তন কি হবে 22.4 লিটার। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, ওল্ড এনসিআরটিতে কি দেওয়া আছে না, ওল্ড এনসিআরটিতে দেওয়া আছে স্ট্যান্ডার্ড প্রেসারটা কত না, স্ট্যান্ডার্ড প্রেসার হচ্ছে 1 ATM। স্ট্যান্ডার্ড প্রেসারটা কত হবে না 1 ATM, 1 ATM। আর টেম্পারেচারটা কত হবে না, এটা হচ্ছে প্রেসার, এটা হচ্ছে টেম্পারেচার, আর এটা হচ্ছে আয়তন বা মোলার ভলিউম। তাহলে 1 ATM এ টেম্পারেচার কত হবে না 273 কেলভিন, কত হবে না 22.4 লিটার। যদি পরীক্ষায় 1 ATM দেয়, 1 ATM চাপ দেয়, তাহলে তোমরা 22.4 লিটার দিয়ে কাজকর্ম করবে, মানে সলভ করবে। যদি এটা নিউ এনসিআরটি, যদি তোমাদের 1 ATM না দিয়ে প্রেসার, টেম্পারেচার, VM, 1 ATM না দিয়ে যদি 1 বার দিয়ে দেয়, 1 বার, এক বার চাপে,
তাহলে টেম্পারেচার কত থাকবে? টেম্পারেচার সেম কনস্ট্যান্ট থাকবে 273 কেলভিন, কিন্তু এর জায়গায় 22.4 লিটার না লিখে এর জায়গায় হবে 22.7 লিটার। যদি পরীক্ষায় 1 ATM আসে তাহলে 22.4 লিটার দিয়ে কোশ্চেন সলভ করবে, যদি পরীক্ষায় 1 বার আসে তাহলে 22.7 লিটার দিয়ে কোশ্চেন সলভ করবে। তো এটা হয়ে গেল মোল কনসেপ্ট এবং মোলের ধারণা। এরপর আমরা পরবর্তীকালে ক্লাসে আমরা স্টয়চিওমেট্রিক বা লিমিটিং রিয়েজেন্ট দেখবো, তো সেখানে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সেখানে দেখতে পেলে কোশ্চেন করালে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো মোল কনসেপ্ট ছিল এতটাই। আর আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে মোল কনসেপ্টে একটা সহজ জিনিস ক্লিয়ার করে দিই, যে 1 মোল কোনো অণুর ভর, একে বলা হয় আণবিক ভর। 1 মোল কোনো গ্যাসের আয়তন, একে বলা হয় মোলার আয়তন। আর 1 মোল কোনো পরমাণুর ভর, একে বলা হয় পারমাণবিক ভর। তো এটা সবাই একটু তুলে নেবে, যদি তোমাদের প্রয়োজন থাকে। আমি সরে গেলাম, একটু তুলে নিতে পারো। তো এটা আমি মুছলাম এখন। তো মোল কনসেপ্ট এতদিন পর্যন্ত। পরবর্তী যখন আমি অন্য কোশ্চেন অ্যান্সার সিরিজ আনবো, তো প্রতিটা ক্লাস প্রতিটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর, প্রতিটা চ্যাপ্টার যখন হয়ে যাবে তার পরবর্তীকালে কোশ্চেন অ্যান্সার সিরিজ আসবে। তো সেখানে কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো। এখানে চ্যাপ্টার বোঝানো প্লাস কোশ্চেন অ্যান্সার আলোচনা করা অনেকটা লেন্থি হয়ে যাবে, তাই জন্য জাস্ট আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করছি, কিছু সূত্র তোমাদেরকে লেখাচ্ছি, যেসব সূত্র দ্বারা অঙ্ক আসবে সেগুলো তোমাদেরকে বলছি, আর কোশ্চেন আমি পরবর্তী যে সিরিজগুলো আসবে সেখানে করাবো। তো মোল কনসেপ্ট ক্লিয়ার। তো আমাদের আজকের ক্লাসের থার্ড পার্ট, অর্থাৎ মোল কনসেপ্ট বা মোলের ধারণা, এটা হয়ে গেল ক্লিয়ার। তারপরে কি না, আজকের আমাদের ক্লাসের লাস্ট পার্ট, মলিকিউলার ফর্মুলা অ্যান্ড এম্পিরিক্যাল ফর্মুলা। তো লাস্ট পার্ট কি, molecular formula and empirical formula. মলিকিউলার ফর্মুলাটা কি না, এটা মলিকিউলার ফর্মুলা কি করে না, শো এক্সাক্ট নাম্বার অফ অ্যাটম ইন এ কম্পাউন্ড। শো এক্সাক্ট নাম্বার অফ অ্যাটম ইন এ কম্পাউন্ড, এটা কি করে না, একটা কম্পাউন্ডের মধ্যে কত পরিমাণ বা কটা পরমাণু আছে সেটা এ প্রদর্শন করে। যতগুলো থাকবে ততগুলো এর মাধ্যমে তোরা জানতে পারবে যে একটা কম্পাউন্ড, একটা যৌগের মধ্যে কতগুলো পরমাণু রয়েছে। তো সেটা মলিকিউলার ফর্মুলা প্রদর্শন করে। আর এম্পিরিক্যাল ফর্মুলা কি না, এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে এ সিম্পল রেশিও। একটা সিম্পল রেশিও মানে কি, ধরো আমি বললাম C12H22O11, 22 না, ধরো 24, এটা এক্সাম্পল একটা বোঝানোর জন্য বললাম 12। তো এটা যদি আমার হয় এম্পিরিক্যাল ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলার মাধ্যমে আমরা কি জানতে পারলাম যে একটা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, একটা হাইড্রোকার্বনের মধ্যে কি রয়েছে না 12 অণু কার্বন রয়েছে, 24 অণু হাইড্রোজেন রয়েছে, 12 অণু অক্সিজেন রয়েছে। এটা আমরা কার মাধ্যমে জানতে পারলাম, দ্যাট ইজ মলিকিউলার ফর্মুলা। আণবিক সংকেত, বাংলা অর্থ কি আণবিক সংকেত। আর এটার মাধ্যমে আমরা কি জানতে পারবো না, এটার মাধ্যমে জানতে পারবো C2H4O2 হোল কত 6। কি বললাম, এটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও জানাবে। একটা হোল নাম্বার রেশিও মানে কি, যেটা সিম্পল রেশিও, এর মধ্যে কি যদি বলি আমি C2H4O2 এর একটা রেশিওর মধ্যে কি বাইরে 6, মানে কি বোঝালো যে 6 গুণ করে দাও, 6 দুগুণে 12, 6 4 24 আর 6 দুগুণে 12, তাহলে C12 হাইড্রোজেন কত 24 আর অক্সিজেন কত
12 চলে আসতেছে। তো এইরকম ফর্মুলা, এইরকম টাইপকে বলা হয় কি না স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা। আর এরকম টোটাল একটা যৌগের মধ্যে টোটাল কতগুলো পরমাণু রয়েছে তত সেটা হচ্ছে দেখায় কে না মলিকিউলার ফর্মুলা। তো পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসতে পারে, একটা ভালো টপিক আছে। তো এর কিছু স্টেপস আছে। পরীক্ষায় কোশ্চেন আসবে যে মলিকিউলার পরীক্ষায় এমন আসবে যে তোমাদেরকে দিয়ে দিল, একটা এক্সাম্পল দিচ্ছি, দিয়ে দিল কার্বন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর পার্সেন্টেজ দিয়ে দিল। বলা হলো যে কার্বন 6%, অক্সিজেন 4%, আর হাইড্রোজেন 4% আর অক্সিজেন 16% পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করলো। কার্বন 6%, হাইড্রোজেন 4%, অক্সিজেন 16% পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করলো। কোশ্চেন আসতে পারে সেই যৌগটার স্থূল সংকেত অর্থাৎ এম্পিরিক্যাল ফর্মুলা কত হবে, এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত হতে পারে, মলিকিউলার ফর্মুলা কি হবে, মলিকিউলার ফর্মুলা মাস কত হতে পারে। ঠিক আছে, তো এর কিছু স্টেপস আছে, তোমাদেরকে স্টেপসগুলো আমি বলছি। ফার্স্ট স্টেপ কি, এই স্টেপগুলো করে নেওয়ার পর এটা একদম জল ভাত হয়ে যাবে। ফার্স্ট স্টেপ কি না পার্সেন্টেজ যে পার্সেন্টেজটা থাকবে সেটা বাই তার অ্যাটমিক মাস। প্রতিটা পরমাণু আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তার একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তো এটা প্রথমে কি করবো না যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা হচ্ছে তার অ্যাটমিক মাস দ্বারা আমরা ভাগ করব। দেন কি করব না দেন হচ্ছে যেটা বাড়াবে, মানে এই যে পার্সেন্টেজটা অ্যাটমিক মাস করার পর ফ্র্যাকশনও হতে পারে, অর্থাৎ দশমিক বিন্দু হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যেটা হতে পারে সেটাকে আমরা সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসবো। দেন কি করবো, সিম্পলেস্ট একটা ফর্মে আনলাম। তোমাদের এটা যখন আমি সলভ করবো তখন তোমরা বুঝতে পারবে। তাহলে সিম্পলেস্ট ফর্মে আনলাম, দেন কি করবো না দেন আমাদের চলে আসবে কি না সিম্পলেস্ট ফর্মে আনার পর দেন আমরা কি করবো না এম্পিরিক্যাল ফর্মুলা আমাদের চলে আসবে। এম্পিরিক্যাল ফর্মুলা চলে আসার পর আমরা নিশ্চয়ই বার করতে পারবো এম্পিরিক্যাল ফর্মুলা মাস আমরা নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা চলে আসার পর এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করবো। এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করার পর তোমাদের কোশ্চেনে একটা মলিকিউলার ফর্মুলা মাস দেওয়া থাকবে, মলিকিউলার অর্থাৎ MFM দেওয়া থাকবে, মলিকিউলার ফর্মুলা মাস দেওয়া থাকবে। সেটাকে কি করব না এম্পিরিক্যাল ফর্মুলা দ্বারা ভাগ করব। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা মাস পেয়ে গেলাম। তাহলে মলিকিউলার ফর্মুলা মাস যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে কি করব এম্পিরিক্যাল ফর্মুলা মাস দ্বারা ডিভিশন করব বা ভাগ করব। এরপর কি চলে আসবে না এরপর চলে আসবে হচ্ছে এন মানে কি না এন হচ্ছে আর কিছুই না, এন হচ্ছে কি MFM অর্থাৎ মলিকিউলার ফর্মুলা মাস, EFM অর্থাৎ এম্পিরিক্যাল ফর্মুলা মাসের রেশিওটা, এইটাই হচ্ছে এন। এই এন চলে আসার পর দেখতে পাচ্ছ যে এই এনটা হচ্ছে কি না এই এনটা আমি যেটা আগে লিখেছিলাম যে C2H4O2 এর হচ্ছে হোল 6, তো এটাই হচ্ছে এন। তো এন যদি আমরা এরপর কি এন পেয়ে গেলাম, দেন হচ্ছে কি না দেন তোমাদের তাহলে প্রথম কোশ্চেনটা কি ছিল, যে প্রথম কোশ্চেনটা ছিল এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে হবে। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা বেরিয়ে গেল। দেন হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করতে হবে। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের হয়ে গেল। তারপরে কি বলছে যে মলিকিউলার ফর্মুলাটা কত হবে, তাহলে মলিকিউলার ফর্মুলা ইজিক্যাল টু কি হবে, অতএব MF মলিকিউলার ফর্মুলা ইজিক্যাল টু এম্পিরিক্যাল ফর্মুলা হোল এন। এই এনটা কোথা থেকে না এই এনটা এখান থেকে, বোঝা গেল। তাহলে মলিকিউলার ফর্মুলা মানে কি এম্পিরিক্যাল ফর্মুলা হোল এন, এটা একটা বক্স করলাম। মলিকিউলার ফর্মুলা মানে কি এম্পিরিক্যাল ফর্মুলা হোল এন, এনটা হচ্ছে এটাকেই বলা হয় হচ্ছে মলিকিউলার ফর্মুলা, এটাকে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা। এর আগে যেটা আমি লিখেছিলাম C12H24O12 সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে মলিকিউলার ফর্মুলা। 6 দ্বারা গুণ করে দাও যখন চলে আসবে মলিকিউলার ফর্মুলা, বোঝা গেল। তাহলে আমি এটা করে দেখাচ্ছি তোমাদের, যদি কারো তোলার থাকে তো এই স্টেপসটা তোমরা তুলে নিতে পারো। ফার্স্টে কি করলাম না ফার্স্টে আমরা করলাম হচ্ছে পার্সেন্টেজকে অ্যাটমিক মাস দ্বারা বিভাজন করলাম, তারপরে সিম্পলেস্ট ফর্ম আনলাম, সিম্পলেস্ট ফর্মের পর এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে গেলাম।
এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে গেলাম। এম্পিরিক্যাল ফর্মুলা পাওয়ার পর এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করব। এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করার পর যেটা হচ্ছে মলিকুলার ফর্মুলা মাস থাকবে, সেটা দ্বারা এম্পিরিক্যাল ফর্মুলাটা ডিভিশন করব বা ভাগ করলে কি চলে আসবে, এন চলে আসবে। আর এন চলে আসলে খেল খতম, এম্পিরিক্যাল ফর্মুলা এই মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা হোল এন। বোঝা গেল? তো এটা যদি তোমাদের প্রয়োজন থাকে তো তুলে নিতে পারো। এটা মুছলাম, আর এই উদাহরণটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম যে এর অ্যাটমিক মাস দ্বারা বিভাজিত করতে হবে। তাহলে প্রথম স্টেপস কি, 6 বাই কার্বনের অ্যাটমিক মাস কত, 12, হাইড্রোজেনের কত। এই যে অ্যাটমিক মাসগুলো তোমাদের পরীক্ষায় দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, তোমাদের জানাটা তোমরা নিশ্চয়ই হয়তো জানো। মাসটা কি 11-12-11 পড়ো, অর্থাৎ তোমরা 10 থেকে এটা শিখে এসছো। রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে এইগুলো শেখানো হতো। ঠিক আছে, তো সেখান থেকে নিশ্চয়ই তোমরা বলতে পারবে। তো হাইড্রোজেনের কত আছে, হাইড্রোজেনের মাস পার্সেন্টেজ কত দেওয়া আছে, 4 ভাজিত কত করবো, হাইড্রোজেনের কত এখানে 1। হাইড্রোজেনের কত আছে না, হাইড্রোজেন হচ্ছে 1। তারপরে কি না, অক্সিজেনে কত না, অক্সিজেনে হচ্ছে 16, সরি এটা হচ্ছে 8% করে, 8%। তাহলে অক্সিজেনে কত, অক্সিজেনে হচ্ছে 8, 2 × 16, তাহলে 8% বাই হচ্ছে 16। বোঝা গেল? তাহলে এর আমি কাটাকুটি করে কি আসবে না, এটা 1/2 H2 4 H2 1/2, আর একে 8 2 16, তো 1/2 এটা বেরিয়ে গেল। তারপরে আমি কি বলেছিলাম যে সিম্পলেস্ট ফর্মে আনতে। সিম্পলেস্ট ফর্ম মানে কি, সবাইকে 2 দিয়ে গুণ করে দাও, একে 2 দিয়ে গুণ করে দাও, একে 2 দিয়ে গুণ করে দাও, একে 2 দিয়ে গুণ করে দাও, দেখো চলে আসবে সিম্পলেস্ট ফর্ম। সিম্পলেস্ট একটা হোল নাম্বার এসে চলে আসবে। দেখো 2 2 কেটে গেল, কত থাকলো 1 H2 4 2 কত 8 H2 2 2 কেটে গেল, কত থাকলো 1। তো এটা কি পেয়ে গেলাম, এটা সিম্পলেস্ট ফর্ম পেয়ে গেলাম। আর এই সিম্পলেস্ট ফর্ম মানে কি, এরপর আমরা কি বার করবো, এম্পিরিক্যাল ফর্মুলাটা বার করবো। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে না, কার্বন কত না, কার্বনের 1, হাইড্রোজেন কত, হাইড্রোজেনের 8, আর অক্সিজেনের কত, অক্সিজেনের 1। তাহলে এর এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে না, এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে C1H8 আর O1, এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে যাওয়ার পর আমি কি বলেছিলাম যে এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করতে। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে গেলাম, এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করতে কতক্ষণ, এম্পিরিক্যাল ফর্মুলা কত, C1H8O1, কার্বনে কত 12 একে 12, প্লাস হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের 8 একে 8, প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে অক্সিজেন 8 2 × 16, তাহলে কত বেরোলো 16 8 2 এটা 20 প্লাস হচ্ছে 16 সমান কত 36। এটা কি বেরোলো না, এটা বেরোলো এম্পিরিক্যাল ফর্মুলা মাস বেরোলো, দেন আমি কি করতে বলেছিলাম, যে মলিকুলার ফর্মুলা মাস যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, আমি এটা মুছলাম। মলিকুলার ফর্মুলা মাস যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, ধরো মলিকুলার ফর্মুলা মাস এখানে দেওয়া আছে কত, কোশ্চেনে কত দেওয়া আছে 72 দেওয়া আছে। ঠিক আছে, ধরো মলিকুলার ফর্মুলা মাস কত দেওয়া আছে, 72 দেওয়া আছে। তাহলে আমি কি বলেছিলাম যে এন বার করতে হবে। এন সমান কি, এন সমান মলিকুলার ফর্মুলা মাস বাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা মাস। মলিকুলার ফর্মুলা মাস কত দেওয়া আছে, 72 দেওয়া আছে, বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত বের করেছি আমরা, 36 বের করেছি। তাহলে কাটাকুটি করো, 36 2 × 72, তাহলে এন কত বেরিয়ে গেল, এন বেরিয়ে গেল আমার 2, এন বেরিয়ে গেল কত না, এন বেরিয়ে গেল 2। তারপরে কি না, তারপরে আমি কি করতে বলেছিলাম যে এরপর লাস্ট স্টেপ কি, মলিকুলার ফর্মুলা বের করতে হবে। এম্পিরিক্যাল ফর্মুলা তো আগেই বের করে ফেলেছি, এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করে ফেলেছি, মলিকুলার এন এর মানও বের করে ফেলেছি। লাস্ট স্টেপ কি, মলিকুলার ফর্মুলা। তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে না, মলিকুলার ফর্মুলা হবে is equal to empirical formula whole into n, এম্পিরিক্যাল ফর্মুলা কি ছিল আমাদের না, এম্পিরিক্যাল ফর্মুলা ছিল C1H8O1, তাহলে কি এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, হোল কি না n, n এর মান কত, n এর মান C1H8O1, n এর মান কত না, n এর মান কত বেরিয়েছে আমাদের
2, তাহলে 2 দিয়ে সবাইকে গুণ করে দাও, C2H16O2, দ্যাট ইজ মলিকিউলার ফর্মুলা, এটা হলো মলিকুলার ফর্মুলা। যেটা 2 যেটা n বেরোলো সেটা সবাইকে গুণ করে দাও, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। তো আর একবার প্রথম থেকে বলি স্টেপসগুলো কি। প্রথমে আমাদের যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাকে ওই পরমাণুর অ্যাটমিক মাস দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে সংখ্যাগুলো আসবে সেটাকে একটা সিম্পল হোল নাম্বার হিসেবে আনতে হবে, সিম্পলেস্ট ফর্মে আনতে হবে। তারপরে কি পেয়ে যাবো আমরা, এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে যাবো। এম্পিরিক্যাল ফর্মুলা থেকে এম্পিরিক্যাল ফর্মুলা মাস এইভাবে আমরা নির্ণয় করে নেবো, এম্পিরিক্যাল ফর্মুলা মাস। মলিকুলার ফর্মুলা মাস যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে এম্পিরিক্যাল ফর্মুলা মাসটা আমরা ভাগ করে দেবো। ভাগ করলে আমরা কি পাবো না, এন এর মান পেয়ে যাবো। এন এর মান পেয়ে গেলে আমরা কি জানি না, এন এর মান পেয়ে গেলে মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা হোল ইনটু n, যেটা এলো আমাদের মলিকুলার ফর্মুলা। তো এটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা মানে আণবিক সংকেত, এম্পিরিক্যাল ফর্মুলা মানে স্থূল সংকেত। হয়ে গেল। তো আজকের আমাদের লাস্ট পার্ট মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা, আজকের লাস্ট পার্টটা আজকের হয়ে গেল। তো প্রথমে আমরা দেখেছিলাম ম্যাটার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তারপরে কি আমরা দেখলাম না, তারপরে আমরা দেখলাম হচ্ছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, কিছু 5টা আমরা মতো ল দেখলাম। তারপরে কি দেখলাম না, মোল কনসেপ্ট দেখলাম। মোল কনসেপ্টের যে ইকুয়েশনটা, যে সূত্রটা আমি তোমাদেরকে করিয়েছি, তো সেই সূত্র থেকে সমস্ত কিছু হয়ে যাবে, কোনো চাপ নেই, কিছু নেই। এটা আমি ক্যালকুলেশনটা করাবো কালকের ক্লাসে, অর্থাৎ পরের ক্লাসে, মানে যখন আমি স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনটা করাবো, সেখানে মোল কনসেপ্টের ধারণাটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। আর মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা তো পুরো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যেখানে ডাউট আছে বা যেখানে তোমরা বুঝতে পারোনি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানালে পরবর্তীকালে আমি ওটা নিয়ে একটা ভিডিও বানাতে পারি বা তোমাকে কমেন্ট বক্সে সেই ডাউটটা সলভ করে দিতে পারি। তো আজকের জাস্ট এইটুকুই, 4টে পার্ট বা 4টে টপিক নিয়ে হলো। তো পরের ক্লাসে আমরা না স্টয়চিওমেট্রিক বা লিমিটিং রিয়েজেন্ট, দেন হচ্ছে কি কিছু কনসেন্ট্রেশন, এক্সপ্রেশন অফ কনসেন্ট্রেশন অফ সলিউশন বা দ্রবণের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব প্রকাশের কিছু মাত্রা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। দেন হচ্ছে কি অ্যাটম আর মলিকিউল নিয়ে আলোচনা করবো। তো নেক্সট ক্লাসে 3 থেকে 4টে টপিক আর বাকি থাকলো আমাদেরকে, সেটা করে নেওয়ার পর আজ আমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেটা 11-এর ফার্স্ট চ্যাপ্টার, তো সেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা পুরোপুরি তোমরা হয়তো যারা দেখছো লাস্ট অবধি, হয়তো তোমরা পুরোপুরি দেখেছো ক্লাসটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই।